জাতীয় নির্বাচন ও গণভোটকাল প্রায় ১৩ কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে দেশ। গণতান্ত্রিক উত্তরণে মাইল ফলক হতে পারে এবারের নির্বাচন। এটাই আমার জীবনের প্রথম ভোট দেওয়া হবে। নির্বাচনের দিন আশা করব যেন পরিস্থিতিটা কন্ট্রোলে থাকে, সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। নির্বাচন ভালো হোক, এটা আমরা সবাই চাই। হার জিত তো থাকবে, যে হারবে পরাজয়টা স্বীকার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করে, এইটা হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশা তারেক রহমানের। সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা, জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামাত। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। একটা ব্যালেন্স সরকার যদি হতে হয় তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। এই সরকার হবে জনগণের সরকার। ভোটের মাঠ কেউ নষ্ট করবে না, এটা আমরা বিশ্বাস করি, তারা বরদাস্ত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। আজ ভোটের সরঞ্জাম যাবে সব কেন্দ্রে। শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। বডি অন ক্যামেরা, সিসিটিভি সহ ড্রোনেও নজরদারি। সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। সপরিবারে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফল যাই হোক দেশের স্বার্থে মেনে নেওয়ার আহ্বান। এবং বিএনপির ইশতেহারে কর্মসংস্থান তৈরি সহ $ট্রিলিয়ন অর্থনীতির প্রতিশ্রুতি। দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জামায়াতের। জাতীয় নির্বাচন ও গণভোটকাল দিন পেরোলেই 13.25 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে আগামীর বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোট। গণতন্ত্রের উত্তরণে এবারের ভোট মাইল ফলক হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ফরক ভিয়া রবিনের রিপোর্ট। শহর নগর থেকে গ্রামগঞ্জ প্রায় 3 সপ্তাহের অবিরাম প্রচারণা আর ভোটারদের মন কাড়তে প্রার্থীদের প্রাণান্তকর চেষ্টার পর এখন অপেক্ষা গণরায়ের। ব্যালটে ঠিক হওয়ার পালা, কারা জনগণের প্রতিনিধিত্ব করবেন আইনসভায়, কাদের উপর বর্তাবে আগামীতে রাষ্ট্র পরিচালনার ভার। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণই বটে। সাধারণের প্রত্যাশা নির্বাচনের দিনও থাকবে একই আবহ। এটাই আমার জীবনের প্রথম ভোট দেওয়া হবে এবার। আশা করি ভালোই থাকবে সব। শান্ত সুষ্ঠুভাবে ভোট হয়, ঠিক আছে, সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। নির্বাচন ভালো হোক, এটা আমরা সবাই চাই। আমরা চাই দেশের নিরাপত্তা ঠিক থাকুক। 12 তারিখে ভোট দেওয়ার পরে যেন কোনো অশান্তি না হয়, কোনো হামগাম না হয়, কোনো মারামারি না হয়। নির্বাচনের দিন আশা করব যেন পরিস্থিতিটা কন্ট্রোলে থাকে, কোনো গ্যাঞ্জাম না হয়। দেশের ইতিহাসে এবার প্রথমবারের মতো একই দিনে 2 ভোট। সংসদ নির্বাচনের সঙ্গে হচ্ছে সাংবিধানিক কিছু সংস্কার প্রশ্নে গণভোটও। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকায় বৃহস্পতিবার ভোট হবে 299 আসনে। এবারের নির্বাচনে মোট প্রার্থী 2028 জন, এর মধ্যে নারী মাত্র 83 জন। প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। এবারের নির্বাচনী দৌড়ে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এককভাবে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষের মনোনীতরা লড়ছেন 291 আসনে। হাত পাখা প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ 258 প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। 229 আসনে দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির 198 জন, আর শাপলাকলি নিয়ে নির্বাচন করছেন এনসিপির 32 প্রার্থী। বৃহস্পতিবার এসব প্রার্থীদের জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার, যাদের মধ্যে 6,48,25,154 জন পুরুষ আর 6,28,85,525 জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার 1,220 জন। 2/3 হতে পারে, বাট বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক উত্তরণে মাইলফলক হতে পারে এবারের নির্বাচন, আর সেই জন্য ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব অংশীজনকে। গণতন্ত্র ইজ মোর দেন ভোটিং, তাই না? সুতরাং গণতন্ত্র দিকে যেতে হলে আপনার নির্বাচনের মাধ্যমেই যেতে হবে, এবং দেশে একটা বৈধ সরকার থাকা দরকার। সুতরাং একটা লিজিটিমেট গভর্নমেন্ট
তখন তার মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচনে হার জিত তো থাকবেই। এখন যে হারবে সে যদি অত্যন্ত হাসি মুখে পরাজয়টা স্বীকার করে বিজয়ী দলের সাথে হাত মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করে, এইটা হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন 69 জন রিটার্নিং কর্মকর্তা ও 598 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকছে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর 10 লাখ সদস্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যেহেতু আগামীকাল ভোট শুরু হচ্ছে, এখন কি অবস্থা সবশেষ মাঠের খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। ইরান, ধন্যবাদ আপনাকে। আজ একদম শেষ দিনের প্রস্তুতি চলছে, নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে সরঞ্জাম পৌঁছানোর কাজ চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেই খবরগুলোই আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। আজ কেন্দ্রে কেন্দ্রে যাবে ভোটের সরঞ্জাম। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী বুলবুল রেজা, চট্টগ্রামে পার্থ প্রতিম বিশ্বাস এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি বুলবুলের কাছে। 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একই দিনে। এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে মিরপুরে রয়েছি। মিরপুরে 3টি সংসদীয় আসন রয়েছে। এই প্রতিটি সংসদীয় আসনে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেই নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হবে, অর্থাৎ গ্রহণ করা হবে এবং বিতরণ করা হবে। এজন্য কয়েকটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। যেমন ঢাকা 15 যে সংসদীয় আসন, সেজন্য মিরপুরের আদর্শ যে উচ্চ বিদ্যালয় সেখান থেকে কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে ঢাকা 15 সংসদীয় আসনে, সেই কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম এবং এই নির্বাচনী সরঞ্জাম বলতে মনোনয়নপত্র, তারপরে রসিদ, জামানত বই সহ অনেকগুলো ফর্ম বিতরণ করা হবে, ব্যালট বাক্স সহ এই জিনিসগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিতরণ শুরু করা হবে। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, এখানকার যারা দায়িত্বরত রয়েছেন কেউ কিন্তু এখন পর্যন্ত এই ভেন্যুগুলোতে আসেননি। তবে জিনিসপত্র যেগুলো অর্থাৎ ব্যালট বাক্স থেকে অন্যান্য যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো গতকাল রাতেই তারা সিলগালা করে এখানে রেখে গেছেন। কিছুক্ষণ পরে হয়তো কর্তব্যরত যারা রয়েছেন রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, তারা কিন্তু আসবেন এবং স্ব যে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তাদের কাছে এই জিনিসগুলো বুঝিয়ে দিবেন। পরবর্তীতে নিরাপত্তা সহ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য, আনসার, পুলিশ সহ এই যে নিরাপত্তা সামগ্রীগুলো রয়েছে অর্থাৎ নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিবেন। ঢাকার বাইরের যে আসনগুলো রয়েছে এরই মধ্যে কিন্তু অনেক কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট পেপার সহ সমস্ত দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। ঢাকায় যে আসনগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা মহানগরে যে 17টি আসন রয়েছে সেই আসনগুলোতে কিন্তু আজকে বিতরণ করা হবে এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু প্রতিটি ভেন্যু নির্ধারণ করা দেওয়া হয়েছে কোন কোন ভেন্যু থেকে কোন কোন কেন্দ্রের এই নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হবে। আমরা প্রতি বছর অর্থাৎ জাতীয় নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে যে বিষয়গুলো লক্ষ্য করি যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা মূলত এই জিনিসগুলো গ্রহণ করে থাকেন এবং বিতরণ করে থাকেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের দায়িত্ব এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয় এবং তারা কিন্তু সেটি কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়, এটি তাদের দায়িত্ব। এর বাইরেও আজকে আমরা সকাল থেকে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে এই যে ভেন্যুগুলো যেখানে নির্ধারণ করা হয়েছে এবং যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সদস্যদের আমরা মোতায়েন থাকতে দেখেছি। টহল জোরদার করা হয়েছে। আমরা বলছিলাম যে 24 ঘন্টারও কম সময় রয়েছে এবং এবারের যে নির্বাচন সেই নির্বাচনটি কিছুটা ব্যতিক্রম অন্যান্য নির্বাচনের চেয়ে। আমরা দেখেছি ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমরা আসলে নির্বাচনের অন্যান্য আরও খবর জানবো, বিশেষ করে এই যে নির্বাচনী যে সরঞ্জাম বিতরণের। আমরা পার্থ প্রতিম মজুমদারের কাছে চলে যাব চিটাগংয়ে। চট্টগ্রামে 16টি যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনে সকাল থেকেই আমরা দেখছি যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু চট্টগ্রামের যে জেলা স্টেডিয়াম রয়েছে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম শহরের মধ্যে
যে কেন্দ্রগুলো আছে আমরা বিশেষ করে জানি চট্টগ্রাম নগরীতে 4টি কেন্দ্র রয়েছে, 4টি সংসদীয় আসন রয়েছে। 4টি সংসদীয় আসনে আমরা দেখছি এই মুহূর্তে যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে মোট ভোটার 66,82,517 জন এবং পুরুষ ভোটার 34,83,877 জন, নারী ভোটার 31,98,570 জন এবং তৃতীয় লিঙ্গে রয়েছে 70 জন এবং চট্টগ্রামে যে মোট ভোট কেন্দ্র সেটি হচ্ছে 1965টি। একটু জানিয়ে রাখি পুলিশের পক্ষ থেকে 1965টি ভোট কেন্দ্রের মধ্যে 653টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং মোট ভোট কক্ষ রয়েছে 12,595টি এবং 39,768 জন হচ্ছে মোট জনবল। এর মধ্যে প্রিসাইডিং অফিসার রয়েছে 1,965 জন, সহকারী প্রিসাইডিং অফিসার 12,601 জন এবং পোলিং অফিসার 25,202 জন। এবং আমি যদি একটু জানাতে চাই আঞ্চলিক কার্যালয়ে মোট জনবল 68,017 জন এবং চট্টগ্রামের 16টি আসনের মোট জনবল 39,750 জন এবং চট্টগ্রামের যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা একটু জানাতে চাই। চট্টগ্রাম রেঞ্জে কেন্দ্র আছে 7,347টি, তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 1,440টি, ঝুঁকিপূর্ণ 3,737টি আর সাধারণ কেন্দ্র 2,170টি এবং সিএমপির তথ্য অনুযায়ী কিন্তু ভোট কেন্দ্র 637টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 312টি, ঝুঁকিপূর্ণ 149টি এবং সাধারণ কিন্তু 146টি যে ভোট কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবেও কিন্তু চিহ্নিত করা হয়েছে। একটু জানিয়ে রাখি চট্টগ্রামের মোট 16টি সংসদীয় আসন রয়েছে। 16টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ভিতরে মোট 4টি শহরের মধ্যে আসন রয়েছে, বাকিগুলো শহরের বাইরের আসন রয়েছে। তবে ভোটার যারা রয়েছে তাদের মধ্যে আমরা দেখছি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর ভোট দিবেন, সেই কারণে সাধারণ ভোটার যারা রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। আমরা দেখেছি যারা গ্রামের ভোটার তারা কালকে থেকেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুর রহমান রকি। আগামীকাল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে ঘিরে আসলে নির্বাচনের যে আগের দিন, সেই আগের দিন নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট পেপার, অমোচনীয় কালি, ব্যালট বাক্স সহ যে নির্বাচনের সরঞ্জামগুলো রয়েছে সেগুলোই আসলে কেন্দ্রে কেন্দ্রে আসলে আজ পৌঁছে দেওয়া হবে এবং আপনারা দেখছেন যে সেই সরঞ্জামগুলো কিন্তু বেশ কিছু, আমরা রাজশাহীর যে ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ সেখানে আসলে এই সরঞ্জামগুলো নেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে এই গাড়িগুলো এবং কিছুক্ষণ পরে প্রিসাইডিং অফিসাররা এলে এই গাড়িগুলো আসলে এই নির্বাচনী সরঞ্জামগুলো দিয়ে তাদেরকে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। আমরা এখন যেহেতু রাজশাহী সদর 2 আসনটিতে আছি, এই সদর 2 আসনটিতেই শুধুমাত্র 115টি কেন্দ্র রয়েছে এবং রাজশাহী জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে এই 6টি সংসদীয় আসনে 778টি কেন্দ্র রয়েছে। মোট এই 778টি কেন্দ্রে কিন্তু এইভাবেই আজকে কিন্তু নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে যাবে। আপনারা জানেন যে যেহেতু এটি সদর, যে কারণে এখানে যে নির্বাচনী সরঞ্জাম বেলা 11টা থেকে দেওয়া শুরু করবেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাকি যে উপজেলাগুলো আছে, 5টি আসন রয়েছে, সেই 5টি আসনের যে নির্বাচনী সরঞ্জামগুলো সেগুলো সে উপজেলা পর্যায়ে গতকালকেই কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। আজকে কিন্তু সেগুলো আনুষ্ঠানিকভাবে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এবং ব্যাপক নিরাপত্তার সঙ্গে এগুলো নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো পৌঁছে যাবে। এখনই আমরা বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশেপাশে দেখছি, তারা অবস্থান করছেন। এটি যত সময় গড়াবে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু উপস্থিতি আসলে ততই বাড়বে। আপনাদেরকে রাজশাহী জেলার কিছু তথ্য জানিয়ে রাখি। রাজশাহী জেলার যে এখানে প্রায় 17,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হবে এই নিরাপত্তার দায়িত্বে। এর মধ্যে সেনাবাহিনীর 1,110 জন, বিজিবির 38 প্লাটুন অর্থাৎ 750 জনের মতো বিজিবি সদস্য, মেট্রোপলিটন পুলিশের 2065 সদস্য, জেলা পুলিশের 1917 জন সদস্য, র্যাবের 147 জন সদস্য এবং আনসারের সদস্য থাকবে 10,114 জন। সব মিলিয়ে আসলে নিরাপত্তা বেষ্টনী এবং কঠোর নিরাপত্তা থাকবে যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। সেই সকল ব্যবস্থায় কিন্তু নির্বাচন কমিশন
কমিশনের পক্ষ থেকে থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আমার কাছে এই ছিল রাজশাহী থেকে নির্বাচনের যে নির্বাচনী সরঞ্জাম, সেই সরঞ্জাম বিলির আগে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি ঢাকায় সহকর্মী আব্দুল্লাহ শাফির কাছে। ঠিক এই মুহূর্তে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি আছি। সেইখানকার পরিস্থিতি যেটি দেখা যাচ্ছে যে এখানে আসলে এখনও যে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়নি। এখানে হচ্ছে ঢাকা 13 আসনের যে 138টি কেন্দ্র রয়েছে, সেই 138টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হবে। গণভোটের ব্যালট পেপার এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার। এখানে আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, আনসার বিডিবির সদস্যরা প্রত্যেকটি কেন্দ্রে 13 জন করে যাওয়ার কথা, তারা এখানে উপস্থিত হয়েছেন। আর পুলিশ আছেন, তবে এখনও নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয় নাই। তাদের প্রতি নির্দেশনা রয়েছে যে আমি তাদের সঙ্গে কথা বলেছি যে সকাল 9টার মধ্যে তাদেরকে আসার কথা বলেছেন এবং সকাল 9টার পর থেকে হয়তো এইখানে নির্বাচনী সরঞ্জামাদি তাদেরকে বিতরণ করা হবে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে হচ্ছে ঢাকা 13 আসন মূলত যে ঢাকা মহানগরের ঢাকা সিটি কর্পোরেশনের 7টি আসন নিয়ে ওয়ার্ড নিয়ে গঠিত। 28, 29, 30, 31, 32, 33 এবং 34 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 4,08,791 জন এবং পুরুষ ভোটার রয়েছে 2,09,812 জন, নারী ভোটার রয়েছে 1,98,971 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 8 জন। আর এইখানে মোট 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীকের বিএনপির ববি হাজ্জাজ এবং রিকশা প্রতীকের বাংলাদেশ ঐক্যবদ্ধ জোটের রিকশা প্রতীকের আল্লামা মামুনুল হক এই আসনের শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন। তবে এখন পর্যন্ত যেহেতু নির্বাচনের সরঞ্জামাদি এখান থেকে বিতরণ হবে, ব্যালট পেপার বিতরণ হবে, তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যে সমস্ত নির্দেশনা থাকবে, প্রিজাইডিং অফিসাররা যাবেন, কে কোন কেন্দ্রে যাবেন, সেই বিষয়গুলো হয়তো নির্দেশনা তারা আনুষ্ঠানিকভাবে দেবেন। তো এখানে 9টা নাগাদ, সকাল 9টা নাগাদ হয়তো এখানে নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যালট পেপার সহ অন্যান্য বিষয়াদি, কালি, অমোচনীয় কালি, এই বিষয়গুলো বিতরণ করা হবে। সেগুলো নিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে ফিরে যাবেন। এখানে বলার 138টি কেন্দ্রে এগুলো পাঠানো হবে ঢাকা 13। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। নির্বাচনের আগের দিন শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যুক্ত ছিলাম ঢাকার মিরপুর, মোহাম্মদপুর এবং চট্টগ্রাম এবং রাজশাহীতে। এখন পর্যন্ত দেশের নানা প্রান্ত থেকে এই ছিল নির্বাচনের প্রস্তুতির আমার কাছে সবশেষ খবর। নির্বাচনের অন্যান্য তথ্য নিয়ে আবারও যাচ্ছি সহকর্মী ওমর ইনানের কাছে। ইনান, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল দেশের নানা প্রান্তের সবশেষ খবর নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে। যশো, আমরা আবারও ফিরবো, তার আগে আমরা নির্বাচনী আরো খবর দেখে আসি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্তব্য করে সবাইকে সপরিবারে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, গণভোটে এবার দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। ফলাফল যাই হোক, দেশের স্বার্থে তা সবাইকে মেনে নেয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়। আমি গভীরভাবে বিশ্বাস করি তারা সকলেই ঈমান, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠায় উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব সুষ্ঠু ও সুচারুরূপে পালন করবেন। আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই ভোট দেন, নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চান।
আমরা আবারও যাবো যশোয়ার কাছে। যশোয়া, যেমনটা একটু আগে বলছিলেন আপনি মাঠের খবর, আমরা একটু রাজধানীর বাইরেও, বিভাগীয় শহরের বাইরেও আমরা অন্য জেলাগুলোতে কিছুক্ষণ আগে দর্শকদের আমরা জানাচ্ছিলাম ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি। আমরা একটু অন্যান্য বিভাগ বা জেলা পর্যায়ে যেতে চাই। কাল ভোট কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনের সরঞ্জাম, কিছুক্ষণ আগেও আপনাদের জানাচ্ছিলাম। ভোট ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা সারা দেশ। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, খুলনায় আছেন আব্দুল্লাহ মামুন রুবেল এবং সিলেটে আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, হচ্ছে অপেক্ষার অবসান। আগামীকাল ঠিক এই সময় অর্থাৎ আরও 1 ঘন্টা আগে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ শুরু হবে। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলা এবং ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলা নিয়ে গঠিত মোট 3টি সংসদীয় আসন, যেখানে 417টি ভোট কেন্দ্র রয়েছে এবং তার মধ্যে কিন্তু 201টি অর্থাৎ প্রায় অর্ধেক ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে। এটি ঠাকুরগাঁও 1 আসন, সদর আসন, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে জামায়াত ইসলামীর প্রার্থী রয়েছেন দেলাওয়ার হোসেন সহ জেলার যে 3টি সংসদীয় আসন রয়েছে সেখানে মোট 20 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের সংখ্যা 12,05,000-এর কিছু বেশি। অর্থাৎ এই ঠাকুরগাঁও 1 আসন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সদর আসন, এখানেই ভোটার সংখ্যা 5,07,000-এর কিছু বেশি। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে সবশেষ যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। যেই উপজেলা পরিষদের সামনে আমি রয়েছি, একটু পরেই কিছুক্ষণ বাদেই এই জায়গা থেকে উপজেলার যে 185টি ভোট কেন্দ্র রয়েছে ঠাকুরগাঁও 1 আসনে, সেখানকার যে ভোটের সরঞ্জাম সেটি বিতরণ করা হবে। যেই ব্যালট সহ অন্যান্য যে সরঞ্জাম সেটি কিন্তু এরই মধ্যে এসে পৌঁছেছে, আমরা জানি। সেটি এখান থেকে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা নিয়ে যাবেন এবং এরই মধ্যে ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি সহ ক্যামেরা সহ অন্যান্য যেই আনুষ্ঠানিকতা রয়েছে, যে প্রস্তুতি রয়েছে সেটি সম্পন্ন করা হয়েছে। জেলা জুড়ে গতকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা। অর্থাৎ সব মিলে কিন্তু এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সেটির খবর আমরা পাইনি। মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু এখন পর্যন্ত বজায় রয়েছে। সবাই প্রত্যাশা করছে যে দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের যে সুযোগ এসেছে, সব প্রার্থী, সব রাজনৈতিক দল এবং ভোটারদের সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন করতে পারবে। জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু তেমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে। দেশের অন্যান্য আসনগুলোর মতো কিন্তু আসলে এই জায়গাটিতেও বেশ কিছু, আমি শুরুতে যেমনটি বলছিলাম যে ঝুঁকিপূর্ণ আসন রয়েছে, এর মধ্যে বেশ কিছু অতি ঝুঁকিপূর্ণ আসনও রয়েছে। সেই জায়গাগুলোতে মূলত নিরাপত্তা নিশ্চিত করা, সেটি মূলত এখন শেষ মুহূর্তে, যেহেতু 24 ঘন্টা সময় বাকি নেই, সেটি নিশ্চিত করার চেষ্টা করছে জেলা প্রশাসন এবং সেটি নিয়ে কিন্তু আজকে দিনভর তারা কাজ করবেন এবং পরবর্তীতে বাকি তথ্যও কিন্তু আসলে আমরা জানতে পারবো। সারা দেশে কিন্তু আসলে নির্বাচনী আবহাওয়া উত্তাপ সেটি রয়েছে। এই মুহূর্তে যেতে চাই খুলনায়, সেখানে রয়েছেন আমার সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল, তিনি জানাবেন সেখানকার সবশেষ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় কিন্তু একেবারে নির্বাচনী আবহ বিরাজ করছে। আগামীকাল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ভোট গ্রহণের প্রস্তুতি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এরই মধ্যে গ্রহণ করেছে বা সম্পন্ন করেছে। খুলনায় কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে নির্বাচনের যারা প্রস্তুতি নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের আসলে জেলা রিটার্নিং কর্মকর্তা পর্যায়ে কিন্তু আসা যাওয়া শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু খুলনার সড়কগুলোতেও আমরা দেখছি যে এই নির্বাচনের সাথে যারা জড়িত তারা কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছেন এবং তাদের আজকে সকাল 10টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে কিন্তু নির্বাচনী সামগ্রী আসলে পৌঁছে যাওয়ার কথা। অন্যদিকে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে একেবারে ভোর থেকেই টহল শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব মিলিয়ে খুলনায় কিন্তু যে নির্বাচনী আবহ সেটি কিন্তু একেবারে পুরোপুরি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আমরা আগ্রহ দেখেছি, তারা কিন্তু আসলে এই বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছেন, বিশেষ করে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো খোঁজার চেষ্টা করছেন। একটু যদি তথ্যের কথা জানিয়ে থাকি, খুলনার 6টি আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী মিলে 38 জন। খুলনার 6টি আসনে ভোটার রয়েছেন 21 লাখেরও বেশি, যেখানে কিন্তু 10,44,000 পুরুষ ভোটারের পাশাপাশি 10,54,000 নারী ভোটার রয়েছেন। খুলনাতে মোট 840টি ভোট কেন্দ্র রয়েছে। এই 840টি ভোট কেন্দ্রের পাশাপাশি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে 585
85টি ভোট কেন্দ্রকে আসলে 62% ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং প্রতি উপজেলায় 2 প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। পুরো খুলনার 6টি আসনে কিন্তু 1100 জন সেনা সদস্য মোতায়েন থাকবেন। এর পাশাপাশি যে সমস্ত সাধারণ আসন সেখানে প্রতিটি কেন্দ্রে 2 জন করে পুলিশ এবং 13 জন করে আনসার সদস্য থাকবেন। সব মিলিয়ে খুলনায় নির্বাচনী একটি আবহ তৈরি হয়েছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর। আমরা একটু সিলেটে যেতে চাই, সেখানকার নির্বাচনের খবর জানাবেন সহকর্মী ইকরামুল হক। আর মাত্র একদিন পরই সেই ভোট উৎসব, এই ভোট উৎসবকে সবকিছু মিলে ভোট উৎসবে যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে তারই আয়োজন চলছে। এবং আজকে কিছু সময় পরে অর্থাৎ সকাল 10টায় আমি আছি এই মুহূর্তে সদর উপজেলা, সিলেট সদর উপজেলা সহ সিলেটের 13টি উপজেলা এবং অন্য আরেকটি জায়গা থেকে যে সিটি কর্পোরেশন এলাকার স্টেডিয়াম থেকে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে এবং সিলেটে 6টি আসনের যেই কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে 1016টি কেন্দ্র রয়েছে। 1016টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে। সিলেটে রয়েছে 215টি কেন্দ্র এবং 215টি কেন্দ্রে এই নির্বাচনী সামগ্রী পৌঁছে যাওয়া হবে। মনে রাখা প্রয়োজন যে সিলেটে প্রায় এক আসনে প্রায় 7 লাখ ভোটার রয়েছে এবং সবকিছু মিলে সিলেটে ভোটার রয়েছে 31 লাখ। এই সিলেটের 31 লাখ সহ এবং পুরো সিলেট বিভাগে রয়েছে প্রায় 91 লাখের মতন ভোটার। সব ভোটারদের চাই ভোটাধিকার যাতে করে উৎসব মুখর পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারই আয়োজন করেছে রিটার্নিং কর্মকর্তা এবং সিলেট বিভাগের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আমরা এই কয়েকদিন দেখেছি তারা শুধু ভোটের পাশাপাশি আমরা জানি যে এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হবে এবং এই দুটি মিলেই যাতে করে ভোটাররা নির্বিঘ্নে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারই আয়োজন করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে বিভিন্ন কর্মকর্তা আসতে শুরু করেছে, পুলিশ সদস্যরা আসতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা গতকালকে থেকে দেখেছি পুরো শহর এবং পুরো গ্রাম প্রত্যেক উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সদস্যরা সব তারা টহল গতকালকে থেকে শুরু করেছে। এবং গতকালকে থেকে আমরা যদি বলি যে নির্বাচনী প্রক্রিয়া যেটা বা ভোট গ্রহণের প্রক্রিয়া গতকালকে থেকে শুরু হয়েছে। গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষকদের সেই যে কার্ড বলে সেই কার্ড বিতরণ করা হয়েছে এবং যার যার দায়িত্ব আছে সব দায়িত্বই গতকালকে বন্টন করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি বুথে যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য যে প্রিজাইডিং কর্মকর্তা তারা স্ব দায়িত্ব পালনের ব্যাপারে ইতিমধ্যে সমস্ত আয়োজনে তারা নিয়োজিত রয়েছেন। মোটামুটি এই ছিল কালকে থেকে যে ভোট উৎসব শুরু হচ্ছে এবং আজকে সেই কেন্দ্রে ভোট সামগ্রী পৌঁছে যাবে এবং নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে তার সবশেষ খবর। ঠাকুরগাঁও, খুলনা এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনের আগের দিনের সবশেষ যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি নিয়ে। ইনান, এখন পর্যন্ত ঢাকার বাইরে আমরা বেশ কিছু জায়গা দেখলাম, সেখানে সর্বশেষ পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর অবস্থান দেখা যাচ্ছে এবং ভোটের যে সরঞ্জাম সেটি 9টার পর থেকে পৌঁছতে পারবে। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ আমার কাছে। যশোর সঙ্গেই থাকুন, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা কিছু প্রতিবেদন দেখে আসি। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান বিএনপি চেয়ারম্যান। জামায়াতের সঙ্গে কোনো ঐক্য বা সরকার গঠন করবে না বলেও জানিয়েছেন তারেক রহমান। আসার 5 দিন পরেই আম্মা মারা গেলেন। নির্বাচনী ডামাডোল, ব্যক্তিগত বিষয়টা, আম্মার বিষয়টা, দুটোকে সামঞ্জস্য করা, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। প্রায় 2 দশক পর দেশে ফিরেই 5 দিনের মাথায় মাকে হারিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই শুরু হয় জাতীয় নির্বাচনের ব্যস্ততা। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত ও রাজনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী দলটির চেয়ারম্যান। সাক্ষাৎকারে তিনি বলেন, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন তারা। জামাতের সঙ্গে ঐক্য বা জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ নাকচ করে দেন তারেক রহমান। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক হবে কিনা ডয়েচে ভেলের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনীতিতে জনগণ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকাতে পারবে না, আর যাকে গ্রহণ করবে না তা 24-এর 5ই আগস্ট দেখেছে সবাই। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। নারীর ক্ষমতায়ন প্রশ্নে তারেক রহমান নারী শিক্ষার সম্প্রসারণ ছাড়াও গৃহিণীদের ফ্যামিলি কার্ড প্রদান, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরাপত্তার বিষয়ে জোর দেন। নারীদের এই শিক্ষার সুযোগটা আরো হায়ার ক্লাস পর্যন্ত আমরা নিয়ে যাব। একদিকে আমরা চেষ্টা করছি নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে, একই সাথে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছি। ভারত প্রসঙ্গে ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থ বিরোধী চুক্তি কিংবা স্বার্থে আঘাত লাগলে ভালো সম্পর্ক বজায় থাকবে না। শুধু দিল্লি নয়, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক হবে দেশ ও দেশের মানুষের স্বার্থে। আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন দেশে যাবে, চাকরি বাকরি বিভিন্ন কারণে। আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে, দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে। জুলাই অভ্যুত্থান ছাড়াও গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির চিকিৎসা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করে দায়ীদের বিচারের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ, কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে তার বিচার পাবার অধিকার আছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ। আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ব্যর্থ হলে জনগণ মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি আরও বলেন, জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামাত। রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের জরুরি বৈঠকে অংশ নিতে মঙ্গলবার রাতে একে একে আসেন দলগুলোর শীর্ষ নেতারা। 1.5 ঘণ্টাব্যাপী এ বৈঠক শুরু হয় রাত 8টায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন বৈঠকে উপস্থিত নেতারা। কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এগুলাই আমরা আলোচনা করেছি। নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বিরাজ করছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না করতে পারলে মাঠে নামবে জনগণ। দেশের শতকরা 40% ভোটার জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবে না, এটা আমরা বিশ্বাস করি তারা বরদাস্ত করবে না। ভোটাররা এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করবে 11 দলীয় ঐক্য। এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না, এই সরকার হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আবারও যাবো যশোর কাছে। যশোর, আপনার কাছে নতুন কি তথ্য আছে? ইনান, আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা দেশের অন্যান্য প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন। ভোট উপলক্ষে আমরা জানি কেন্দ্রে কেন্দ্রে যাবে কিছুক্ষণের মধ্যেই সরঞ্জাম। এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, ময়মনসিংহে আছেন ওবায়দুল হক এবং পাবনায় আছেন রিপোর্টার স্বপন আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলা যায় যে বহুল আকাঙ্ক্ষিত যে সংসদ নির্বাচন, সেটি ভোট গ্রহণ প্রয়োগ করবেন ভোটাররা। আমরা দেখছি যে ইতিমধ্যেই ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের যে সরঞ্জামাদি সেটি পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হবে বেলা 10টার পর থেকে। এবং ইতিমধ্যেই যে উপজেলাগুলোতে রয়েছে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিটি উপজেলাতেই কিন্তু আমরা দেখেছি যে ভোট গ্রহণ যে সরঞ্জামাদি রয়েছে, ব্যালট পেপার, অমোচনীয় কালি, বাক্স থেকে শুরু করে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু পাঠানো হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর পুলিশ লাইন্সের সামনে এবং এখান থেকে আমরা দেখছি যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা স্ব উপজেলায় যাচ্ছেন এবং সেখান থেকে যে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং সেই প্রক্রিয়াটি শুরু হবে বেলা 10টা থেকে।
ইতিমধ্যেই আমরা দেখেছি যে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে যে চেকপোস্ট সেটি বসানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি না ঘটে। আপনাকে জানিয়ে রাখি, রংপুর জেলায় মোট 873টি ভোট কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে 518টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেটি বলা হয়েছে যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিক থেকে বলা যায় যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি রংপুর থেকে এখানকার সার্বিক খবরাখবর জানালাম। আমি চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ওবায়দুল হক। আরেকটি সূর্যোদয়ের অপেক্ষা, এরপরেই বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেই ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সাধারণ ভোটাররা কিন্তু জানিয়েছেন। আমি এখন আছি ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায়। এখানে টাউন হলের জিমনেশিয়ামে কিছুক্ষণ পর থেকে যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সেটি পৌঁছানো হবে। এখনো সেই কার্যক্রম শুরু হয়নি, যদিও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলাগুলোতে কিন্তু ইতিমধ্যে যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে, ব্যালট বাক্স, অমোচনীয় কালি সহ ব্যালট পেপার, যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে। আজকে শুধুমাত্র কেন্দ্রে কেন্দ্রে সেগুলো পৌঁছে দেওয়া হবে। আমি যদি একটু জানাই যে ময়মনসিংহ জেলায় 11টি আসন রয়েছে। এই 11টি আসনে 67 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 67 জনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ছাড়াও বেশ কিছু, প্রায় সবগুলো আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে, যার কারণে এখানে এই ময়মনসিংহের 11টি আসনে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও একটি ত্রিমুখী একটি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবগুলো ইউনিট কিন্তু এই মুহূর্তে মাঠে কাজ করছে। এখন অপেক্ষা শুধু এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের। এই মুহূর্তে আমরা চলে যাব পাবনার খবর জানতে, সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে সারা দেশেই যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে সেই অবস্থা কিন্তু পাবনার যে 5টি আসন রয়েছে সেখানেও বিরাজ করছে। এই মুহূর্তে আমি রয়েছি পাবনা 1 আসনে। এখানে 3,40,935 জন ভোটার যারা 94টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এই মুহূর্তে একটি কেন্দ্রের সামনে রয়েছি, যদিও এই কেন্দ্রে যে নির্বাচনের যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো 10টার পর থেকে দেওয়া হবে এটি আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি এই কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন। পাশাপাশি পাবনার যে পুরো আসনগুলো রয়েছে সেই 5টি আসনেও কিন্তু যে সকল কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল সেটি দেখতে পেয়েছি। বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্য সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও কিন্তু টহল দিচ্ছেন। একই সাথে তারা বলেছেন যে কোনো কেন্দ্রে, যেহেতু এই পাবনা 1 আসনে বেশ কিছু ঝুঁকিপূর্ণ আসনের কথাও আমাদেরকে জানানো হয়েছে। তারা বলছেন যে আসনগুলো রয়েছে এবং সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ যেগুলো রয়েছে সেখানে যেরকম আইন শৃঙ্খলার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে, পাশাপাশি সরঞ্জামাদি যেগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু কিছুক্ষণের পর এখানে দেওয়া হবে। আরেকটি বিষয় বলতে হয় যে আমরা এই আসন সহ এই পাবনার আরো কয়েকটি আসনে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। এখনো আসলে এই যে ভোট কেন্দ্রের যে প্রস্তুতি বলতে হয় সেটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিটলি করা হয়নি। তবে জানানো হয়েছে 10টার পর থেকে যখন নির্বাচনী সরঞ্জামগুলো এই কেন্দ্রগুলোতে দেওয়া হবে তখনই হয়তো তাদের যে সিকিউরিটি পারপাসে যে প্রক্রিয়াগুলো, যে কার্যক্রমগুলো সেটি করা হবে। বিশেষ করে সিসি ক্যামেরা, যে এখন যে আসনে রয়েছে পাবনা 1 আসন, এই আসনেও কিন্তু ভোটারদের মধ্যে যে উৎসব কাজ করছে সেটি অন্যান্য যে আরো 4টি আসন রয়েছে, অর্থাৎ পাবনার যে মোট 5টি আসন রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক একটি উৎসব মুখর পরিবেশ কাজ করছে।
তো আমরা যতটুকু জানাতে পারি যে 10টার পর থেকে নির্বাচনী যে সরঞ্জাম সেটি হয়তো পাবনা 1 আসন সহ পাবনার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো থেকে 10টার পর থেকেই সেই সামগ্রীগুলো পৌঁছে যাবে এবং সব মিলিয়ে নিরাপত্তা সহ ভোটাররা নিরবিচ্ছিন্নভাবে এবং ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে স্বাচ্ছন্দ্য নিয়ে এবং উৎসবমুখর পরিবেশে আসলে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে, এমনটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে পাবনার 1 আসন থেকে নির্বাচনী যে সরঞ্জাম এবং নির্বাচনী যে প্রস্তুতি সেটি নিয়ে সবশেষ অবস্থা। নির্বাচন উপলক্ষে সবশেষ প্রস্তুতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যুক্ত ছিলাম রংপুর, ময়মনসিংহ এবং পাবনায়। ইনান, এখন পর্যন্ত আমার কাছে আপাতত এই ছিল সর্বশেষ। ফিরব যশো আবারও আপনার কাছে। কর্মসংস্থান তৈরি সহ $1 ট্রিলিয়ন অর্থনীতির প্রতিশ্রুতি উঠে এসেছে বিএনপির ইশতেহারে। প্রাধান্য পেয়েছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার ছাড়াও বিদেশি বিনিয়োগ গুরুত্ব পেয়েছে দলটির ইশতেহারে। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দলটির। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করে শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্য বিএনপির। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। ঘোষিত তফসিল অনুযায়ী শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচারণা কাজ। 23 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত ধানের শীষের পক্ষে জনরায় আদায়ে সারা দেশ চষে বেরিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের সংসদীয় নির্বাচনী ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর ঘোষিত ইশতেহার। দলীয় প্রধান হিসেবে এবারই প্রথম বিএনপির ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবার আগে বাংলাদেশ স্লোগানে বিএনপির ইশতেহারে করব কাজ গর্ব দেশ এই প্রত্যয় জানিয়েছে দলটি। 5টি ভাগে বিভক্ত ইশতেহারে 9টি বিষয়কে গুরুত্ব দিয়েছে বিএনপি। মোট 51টি দফাকে প্রাধান্য দিয়ে আগামী 5 বছরের পরিকল্পনা তুলে ধরেছে দলটি। গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই। বিএনপির ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে প্রধানমন্ত্রী পদের সময়সীমা 10 বছর ও তত্ত্বাবধায়ক সরকার পুনরায় চালু করা অন্যতম। এছাড়া $1 ট্রিলিয়ন অর্থনীতিতে দেশকে উন্নীত করা ও আঞ্চলিক নানা পণ্যের রফতানি সম্প্রসারণের কথা দিয়েছে বিএনপি। দলটির প্রধান অগ্রাধিকারে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং দুর্নীতির লাগাম টেনে ধরতে শক্ত অবস্থান গ্রহণ। প্রধান প্রতিশ্রুতির মধ্যে আরও আছে প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, ভাষা দক্ষতা উন্নয়ন, মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা, ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলা, বিচার ব্যবস্থার শতভাগ স্বাধীনতা নিশ্চিতে জুডিশিয়াল কাউন্সিল গঠন আর প্রতিহিংসামূলক আইনি প্রক্রিয়া দূর করতেও কাজ করার কথা বলেছে বিএনপি। ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। নারীর ক্ষমতায়নে স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছে বিএনপি। পররাষ্ট্রনীতির বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে মনোযোগী হওয়ার কথা জানিয়েছে দলটি। সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি, যার জন্য 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিলের ঘোষণা দিয়েছে দলটি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের মতে এই 3টি ইস্যু সমাধান করা না গেলে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই 3টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে নির্বাচনী তথ্য উপাত্ত জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসাইন। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচনের যে সবশেষ পরিস্থিতি সেটি আসলে জানছিলাম। এখন আমার কাছে কিছু তথ্য উপাত্ত আছে, বিশেষ করে নির্বাচনের আসলে যেহেতু একদম শেষ মুহূর্তে আমরা একদম দুয়ারে কড়া নাড়ছে, সেক্ষেত্রে ঢাকার আসন থেকে শুরু করে কোন কোন আসনে আসলে কোন কোন প্রার্থীরা আছে সেসব তথ্য আমরা জানাবো এবং সেসবই জানবো এবং সেই কি তথ্য আছে সেটি যদি একটু দেখতে চাই এবং আমরা শুরুতে নির্বাচনের কমিশনের যদি দেখতে চাই, কালকে যেহেতু কালকেই ভোট, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার 12,77,11,414 জন এবং এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 6,48,25,144 জন এবং নারী ভোটার রয়েছে 6,85,048 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে
222 জন। এবং এবার আসলে যেই ভোটারগুলো আসলে বড় অঙ্কে দেখানো হচ্ছে, বিশেষ করে এবার প্রথমবার মতো পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যেই প্রবাসী ভোটাররা রয়েছে সেই প্রবাসী ভোটাররা এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। সেই সঙ্গে কারাগারে যারা আছে এবং নির্বাচনের যারা দায়িত্ব পালন করছেন তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারছেন। সেই সংখ্যা 15,33,682 জন। এবং এবার মোট প্রার্থী এই যে 300 আসন আছে, যদিও এবার 299 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। যেহেতু জানি শেরপুর 3 আসনে গত 4 ফেব্রুয়ারি জামাত প্রার্থী বাদল মারা যাওয়ার কারণে, তার মৃত্যু হওয়ার কারণে সেই শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। সেক্ষেত্রে 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই 299টি আসনে মোট প্রার্থী 2034 জন এবং এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে 273 জন এবং বাকিরা তাদের যে দলীয় এবং জোটের প্রার্থী রয়েছে। এখন আমরা একটু জানতে চাই আজকের যেই আসন, প্রথমেই যদি একটু ঢাকা বিভাগ নিয়ে জানতে চাই, ঢাকা বিভাগের তথ্য যদি জানতে চাই, ঢাকা বিভাগে মোট 13টি জেলা রয়েছে। এখানকার মোট ভোটার 3,59,853 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,55,57,369 জন এবং নারী ভোটার রয়েছে 1,48,02,221 জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 327 জন। এখানে ঢাকা বিভাগের মোট যে 13টি জেলা আসছে সেই 13টি জেলা মিলিয়ে মোট আসন রয়েছে 70টি। আজকে আমরা ঢাকা জেলায় যেই 20টি আসন রয়েছে সেই আসনগুলোতে কারা প্রার্থী হয়েছেন কিংবা হেভিওয়েট প্রার্থী কারা রয়েছেন সেটি যদি একটু দেখে আসতে চাই। এবং ঢাকা 2-এ যদি একটু দেখি যে এটি কেরানীগঞ্জ এবং সাভারের কিছু অংশ এবং ঢাকার কিছু অংশ মিলেই এই ঢাকা 2 আসন গঠিত এবং এখানকার মোট ভোটার 2,17,908 জন এবং নারী ভোটার রয়েছে 2,01,229 জন এবং এখানে পোস্টাল ভোটার রয়েছে 3,875 জন এবং মোট প্রার্থী রয়েছে এখানে 3 জন। তো সেই 3 জন আসলে কারা যদি দেখে আসতে চাই, বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আমানুল্লাহ আমান। বলা চলে যে হেভিওয়েটই বলা হচ্ছে, যেহেতু আমানুল্লাহ আমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেই আছেন এবং সেই সঙ্গে এই আসন অর্থাৎ ঢাকা 2 আসন থেকে এর আগেও তিনি 4 বার নির্বাচিত হয়েছেন এবং তিনি মন্ত্রীও হয়েছিলেন এবং সেক্ষেত্রেই বলা হচ্ছে আসলে তার যেই মাঠ এবং নির্বাচনী যেই প্রচার, সেই প্রচার এই লোক সমাগম থেকে শুরু করে সব কিছু মিলে আসলে বলা হচ্ছে হেভিওয়েট। এবং তার প্রতিদ্বন্দ্বী যে আছে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আব্দুল হক, তিনি এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এখানকার যেই ঢাকা 2-এর যে আসন সেখানেও বলা চলে যে জামাত ইসলাম তাদের নতুন করে এবারই প্রথম তারা প্রার্থী দিয়েছেন। সে সঙ্গে এবং তার যে আমরা দেখেছি তিনি তার যে হলফনামা দিয়েছিল সেখানে তার ব্যবসা এবং কৃষিবিদ এবং তার যেই বাৎসরিক আয় দেখানো হচ্ছে 9,60,000 টাকা এবং তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন। যেটি বলছিলাম যে আসলে এই আসনে আরও প্রার্থী আছে, তবে মূল ধরা হচ্ছে বিএনপি এবং 11 দলীয় যেই জোট রয়েছে জামাত সমর্থিত, সেই জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছে এই প্রার্থীদের মধ্যেই মূলত যেই হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তারপরে আসলে দেখতে চাই যে কোন আসন রয়েছে। ঢাকা 3 রয়েছে। ঢাকা 3 মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এই আসনে মোট ভোটার 3,62,159 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,84,971 জন এবং নারী ভোটার রয়েছে 1,77,184 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন। এখানেও পোস্টাল ভোটার রয়েছে 2,541 জন। এখানে রয়েছে মোট 9 জন প্রার্থী। এই 9 জন প্রার্থী কারা রয়েছেন সেটি যদি একটু দেখতে চাই, গয়েশ্বর চন্দ্র রায় রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য। গয়েশ্বর চন্দ্র রায় তিনি লড়ছেন ঢাকা 3 আসন থেকে এবং তিনি তৃতীয়বারের মতো এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এর আগে তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে কেরানীগঞ্জের যে অংশটিতে আসলে তিনি লড়ছেন, তার মাঠে তিনি এই যে কয়দিন নির্বাচনী প্রচারণা চলছিল সেই নির্বাচনী প্রচারণাও তিনি চালিয়েছেন এবং তার
তারপরে আসলে কে আছেন জামাত ইসলামের মোহাম্মদ শাহিনুর ইসলাম, তিনি প্রথমবারের মতো এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেহেতু এর আগে আসলে বিএনপি জামাত জোট হয়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেক্ষেত্রে আসলে এককভাবে জামাত এবারই প্রথম তাদের যে একক প্রার্থী সেই একক প্রার্থী দিয়েছে এবং এই আসনেও তিনি এবারই প্রথম আলোচনা এবং এরপরে আসলে কোন আসন, এরপরে আসন ঢাকা ৬ বেশ আলোচিত, কারণ এই আসনে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছে বিএনপি থেকে শুরু করে এবং জামাত সমর্থিত যে 11 দলীয় জোট রয়েছে সেই 11 দলীয় জোটেরও প্রার্থী রয়েছে এবং ঢাকা ৬ আসনে মোট ভোটার 2,92,283 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,52,519 জন, নারী ভোটার রয়েছে 1,39,761 জন এবং পোস্টাল ভোটার রয়েছে 2,845 জন এবং এখানে মোট 7 জন প্রার্থী রয়েছে। এই 7 জন প্রার্থী যদি একটু দেখতে চাই, ইশরাক হোসেন বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন, যেহেতু আসলে তিনি বেশ আলোচিত নেতাই বলা চলে বিএনপির এবং বিএনপির যে সাবেক মেয়র ছিল অবিভক্ত ঢাকার সাদেক হোসেন খোকার সন্তান তিনি, সেক্ষেত্রেও তার যে একটি ভোট ব্যাংক ঢাকা ৬ আসনে সেটিও আছে এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছে 11 দলীয় জোট সমর্থিত জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি লড়ছেন মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেলের পদেও রয়েছেন। সেই সঙ্গে যেই প্রার্থীরা রয়েছেন এবং এই প্রার্থীরা আসলে তারা লড়ছেন এবং যেই আসনগুলো আসলে আমরা দেখছিলাম যে হেভিওয়েট প্রার্থীরা রয়েছে এবং হেভিওয়েট প্রার্থীরা তাদের যেই নির্বাচনী প্রচারণা চলছে এবং সেই 22 জানুয়ারি থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তারপর থেকে তারা তাদের যে নির্বাচনী মাঠ সেই মাঠে তারা দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি ভোটারের কাছে তারা যাওয়ার চেষ্টা করেছেন এবং তারা নির্বাচিত হলে কি করবেন এবং কি তারা করতে চান সেসব তাদের যেই প্রতিশ্রুতি সেসব দিয়েছেন এবং তারপরেই আসলে তারা আসলে যেটি বলছেন, যেহেতু 10 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, এখন তারা আসলে ভোটের যে অপেক্ষা সেই অপেক্ষাই করছেন এবং সেই অপেক্ষার পর কারা নির্বাচিত হবেন সেটির জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা এই নির্বাচনের সময় এই প্রার্থীদের কথা জানিয়েছি, অবশ্যই পরবর্তীতে আরও যে আসন রয়েছে, আরও যে প্রার্থীরা রয়েছে সেসব তথ্য আপনাদের জানাবো। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।